আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা এমসিকিউ সলভ করব এবং ঢাকা বোর্ড 2024 সালের সকল এমসিকিউ আজকের একটা ক্লাসে আমরা সলভ করব। তোমরা এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবে এবং যে কাজটি করবে প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করবে। কোশ্চেনের অ্যান্সার যদি ভুলও হয় তাও তুমি অ্যান্সার করবে। কেন অ্যান্সার করবে? কারণ এখানে ভুল হলে তো সমস্যা নাই, যাতে বোর্ড পরীক্ষায় তোমার প্রত্যেকটি এমসিকিউ যেন সঠিক হয়। এবং কেন ভুল হচ্ছে সেই বিষয়গুলো তুমি এখান থেকে শিখে নেবা ব্যাখ্যা সহকারে। আজকের ক্লাসে আমরা তোমাদেরকে আলোচনা করে শিখাবো এইচএসসি আইসিটি 2024 সালে ঢাকা বোর্ডের কোশ্চেনটি। তো চলো আমরা শুরু করার পূর্বে তোমরা দ্রুত ক্লাসে জয়েন হয়ে নাও এবং তোমরা এই ক্লাসটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দাও, যাতে সবাই এই ক্লাসটি করতে পারে। তোমরা কে কোথায় থেকে দেখছো একটু দ্রুত কমেন্ট করে জানাও। আমি হচ্ছে তোমাদের সবাইকে দেখবো। ওয়ালাইকুম আসসালাম, ইতিমধ্যে তোমরা জয়েন হচ্ছ, গুড। সবাই দ্রুত জয়েন হয়ে নাও। তোমরা যারা এইচএসসি 2025 সালে বোর্ড পরীক্ষা দেবা খুব গুরুত্বের সাথে দেখবে এবং 2026 সালে যারা রয়েছে তারাও এই ক্লাসটা গুরুত্ব সহকারে দেখবা, কারণ এইভাবেই কিন্তু তোমাদের সামনে পরীক্ষা হতে যাচ্ছে। তো তোমরা হচ্ছে এই এমসিকিউ অনেকে প্রবলেম পড়ে, সিকিউ হচ্ছে মোটামুটি করতে পারলেও এমসিকিউ তো তোমাদের বেশ সমস্যা হয়। ইনশাল্লাহ এই ক্লাসটা যদি তোমরা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এই 25টা কোশ্চেন কোথায় থেকে কিভাবে আসছে ইনশাল্লাহ তোমরা শিখে ফেলতে পারবা। ওয়ালাইকুম আসসালাম, দ্রুত একটু জয়েন হয়ে নাও সবাই। সবাই দ্রুত একটু জয়েন হও, আমরা ক্লাসটা দ্রুত শুরু করব। কি অবস্থা, তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে সেটাও জানাই দিতে পারো, এবং কোন কোন এমসিকিউ গুলা সমস্যা হচ্ছে, সিকিউ গুলা সমস্যা হচ্ছে সেগুলো তোমরা কমেন্টে জানাই দেবা, যাতে হচ্ছে আমরা তোমাদের জন্য সেই ক্লাসগুলা নিয়ে আসতে পারি। ওকে, তোমাদের কলেজের নামটা একটু মেনশন করে দাও, কোন কলেজের আছো তোমরা। আসো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। দেখো, ঢাকা বোর্ড 2024 সালে একটি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে এবং এই কোশ্চেন থেকে কিন্তু তোমাদের যাদের সামনে পরীক্ষা আছে বিভিন্ন বোর্ডে কিন্তু এই ধরনের কোশ্চেনই কিন্তু আসবে। হ্যাঁ, সো এটা ভালো করে দেখো। দেখো, আমরা 1 নাম্বার থেকে শুরু করব। সবাই এই কোশ্চেনটার কমেন্টে উত্তর দিবা যে নিচের কোনটি নন মেটালিক কেবল। দেখো, কেবল হচ্ছে তোমার হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে মেটালিক, একটা হচ্ছে নন মেটালিক। তাহলে নন মেটালিক কেবল কোনটা হবে সেটা দ্রুত তোমরা একটু কমেন্ট করে জানাই দাও। এখানে আমাদের অপশনে আমরা দেখতে পাচ্ছি, দেখো হচ্ছে প্রথমে দেওয়া আছে টু স্টেট পেয়ার কেবল, 2 নম্বরে দেওয়া আছে আমাদের কো এক্সিয়াল কেবল, 2 নম্বর দেওয়া আছে কো এক্সিয়াল কেবল, 3 নম্বর দেওয়া আছে ফাইবার অপটিক কেবল। দেখো, ফাইবার অপটিক কেবল এবং ঘ নম্বর দেওয়া আছে টেলিফোন কেবল। এইখান থেকে আমাদের সঠিক উত্তর কোনটি হবে সেটি তোমরা দ্রুত একটু জানাই দাও। তো তোমাদের কেবলের জন্য দেখো, তোমাদের আইসিটি বইতে যে কেবলগুলো রয়েছে, তোমাদের 4 ধরনের কেবল রয়েছে: টেলিফোন কেবল, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল এবং হচ্ছে অপটিক ফাইবার কেবল। এই 4 ধরনের কেবলের মধ্যে কোন কেবলটি নন মেটালিক কেবল, সেই কোশ্চেনটা এখানে আসছে। তো এখানে আমরা বেসিক্যালি যে কাজটা করতে পারছি, দেখো নন মেটালিক। এখন মেটালিক বলতে বোঝানো হচ্ছে মেটাল জাতীয় কিছু। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা তার দেখি, তামার তার দেখি, বিভিন্ন ধরনের মেটালের তার দেখি, তাই না? তো এই মেটাল ছাড়া মেটাল বিহীন তার কোনটা সেটা হচ্ছে আমাদেরকে জানাই দিতে হবে। এখন তোমাদের কাছে এই ক খ গ ঘ থেকে কোন অপশনটি মনে হচ্ছে যে আমাদের নন মেটালিক কেবল হবে, অবশ্যই কমেন্ট করে তোমরা এখানে কিন্তু জানাই দিতে পারো। তাহলেই তোমাদের এই বিষয়গুলা এখনই ক্লিয়ার হয়ে যাবে। এই কেবল থেকে 4টা কেবল যে রয়েছে, কেবল থেকে যদি কোশ্চেন আসে ইনশাল্লাহ তোমাদের আর কোনো ভুল হবে না। তো নন মেটালিক কেবলের মধ্যে দেখো টুইস্টেড পেয়ার কেবলটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মেটাল জাতীয় কেবল। টুইস্টেড পেয়ারে কি কি থাকে? 4 জোড়া তার থাকে, জোড়ায় জোড়ায় করে 4 জোড়া তার থাকে, অবশ্যই এটা মেটাল দিয়ে। হ্যাঁ,
মেটালিক কেবল এটা। তার মানে এটা আমাদের সঠিক উত্তর হবে না। তারপর দেখো কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলটা কি কেবল ভাইয়া? আমি যদি বলি, তোমরা যে বাসায় ডিশ লাইন চালাও, কালো এক ধরনের কেবল থাকে, যে কেবল তোমাদের টেলিভিশনের পিছনে হচ্ছে আমাদের ইনপুট করতে হয়, যে কেবলটা আছে ওইটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে কোএক্সিয়াল কেবল। এবং এই কেবলটার মাঝখানে যদি দেখি আমরা একটা তার দেখি, তাই না, চিকন একটা সরু তার দেখি, তার মানে কি এটাও মেটাল দিয়ে, তার মানে এটাও কি আমাদের নন মেটালিক হবে না। তারপর দেখো 3 নম্বর অপশন, ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার কেবল। এই কেবলটা দেখো সরু কাঁচতন্ত্র দিয়ে তৈরি এবং তিনটা হচ্ছে তোমার এখানে স্তর থাকে, এবং এই তিনটা স্তরের মধ্যে দেখো এইভাবে তোমাদের তারটা থাকে। কোর, ক্ল্যাডিং এবং হচ্ছে জ্যাকেট থাকে। এই ভিতরেরটাকে বলা হয় কোর, যেটাকে হচ্ছে ভাই সরু কাঁচতন্তু দিয়ে আমাদের তৈরি করা হয়। তারপরে একটা হচ্ছে ক্ল্যাডিং, এবং বাইরেটা হচ্ছে আমাদের জ্যাকেট থাকে। এই তিনটা লেয়ার থাকে আমাদের অপটিক্যাল ফাইবার কেবলে। এবং এখানে আমরা যদি দেখি, এখানে কিন্তু আমাদের কোনো মেটাল জাতীয় কিছু ব্যবহার করা হয় নাই। তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে আমাদের কোনটা? সঠিক উত্তরটা হবে আমাদের ভাইয়া গ নাম্বার, অপটিক ফাইবার কেবল। টেলিফোন কেবলও আমাদের মেটাল ব্যবহার করা হয়, তাহলে এটা আমাদের সঠিক উত্তর না। এখন একটা এমসিকিউ পড়ার সাথে সাথে তুমি আরো 3টা এমসিকিউ যদি তুমি জানা নাও, যে সঠিক উত্তর সহ টোটাল 4টা উত্তর কিন্তু তুমি জানবা, যে এটা কেন হলো না এই বিষয়টা তুমি যদি জানো, তাহলে তুমি কিন্তু খুব সহজে এটা করতে পারবা। তাহলে এটা আমাদের সঠিক উত্তর হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো ঘুরে ফিরে তোমাদের কিন্তু আসে। এবং এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার হচ্ছে আলোর গতিতে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা আদান প্রদান করায়। ঠিক আছে, এটা মাথায় রাখবো, অপটিক্যাল ফাইবার থেকে প্রশ্ন আসে। তারপর 2 নম্বর কোশ্চেনটা ভালো করে খেয়াল করবা। 2 নম্বর প্রশ্নটা, 2 নম্বর প্রশ্নে আমি চলে যাচ্ছি। এইটার সঠিক উত্তর কোনটি সেটা সবাই জানাই দেবা। দেখো 2 নম্বর প্রশ্নটা কি আসছে, ঢাকা বোর্ড 2024 সালে এই প্রশ্নটা আসছে, উদ্দীপকের নেটওয়ার্ক কোন টপোলজি হচ্ছে, মানে টপোলজিটি কোনটা? এই যে আমাদের একটা উদ্দীপক দিছে, এই উদ্দীপক থেকে আমাদের একটা নেটওয়ার্ক টপোলজি থেকে আসছে। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে। দেখো দেখো কি আছে, এটা আমি আগে পড়ে দেখি, তারপর হচ্ছে তোমরা সঠিক উত্তরটা এখানে দিবা। ক, কলেজের কম্পিউটার ল্যাবে নেটওয়ার্কভুক্ত 8টি কম্পিউটার আছে এবং প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত আছে। দেখো এখান থেকে কিন্তু তোমরা যারা হচ্ছে টপোলজি সম্পর্কে ধারণা রাখো, তারা অবশ্যই হচ্ছে তোমরা কিন্তু এখানে বুঝতে পারতেছো এখানে কি হচ্ছে। দেখো একটি হচ্ছে কি আছে, প্রতিটি কম্পিউটার একটি ডিভাইসের অধীনে যুক্ত আছে। তার মানে এটা যদি আমি তোমাদেরকে বলি 8টা কম্পিউটার আছে, ভালো করে খেয়াল করো ভাইয়ারা, সবাই পারবা, 8টা কম্পিউটার আছে একটা ডিভাইসের অধীনে যদি সংযুক্ত থাকে, তাহলে এটা কোন কোন টপোলজি হবে? সবাই একটু কমেন্ট করে দেখো তো, কমেন্ট করে জানাও তো কোন টপোলজি হবে। আমি এর সাথে সাথে তোমাদেরকে এটা ব্যাখ্যা সহ বোঝানোর জন্য এটা আমি টপোলজিটা তৈরি করে নিচ্ছি। 8টা কম্পিউটার আছে একটা ডিভাইসের অধীনে, তাহলে একটা ডিভাইসের অধীনে যদি 8টা কম্পিউটার থাকে, বা তাহলে আমাদের যেটা হয় সেটা বলে যে কোনটা? অপশন দেখো কি দিয়ে আছে আমাদের, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি এবং হচ্ছে মেশ টপোলজি। কোনটা হবে বলো দেখি? আমি ইতিমধ্যে কিন্তু সেটা তৈরি করে দিছি। দেখো এখানে 8টা কম্পিউটার আছে, 1 2 3 4 5 6 7 8, 9টা দিয়ে ফেলছি, 8টা হবে। ঠিক আছে, 8টা হবে। এই যে 8টা কম্পিউটার আছে সংযুক্ত একটা কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে, অর্থাৎ একটা ডিভাইসের মাধ্যমে সংযুক্ত আছে। তাহলে এটা কোন টপোলজি হবে বলো দেখি, একটু তোমরা কমেন্ট করে জানাও তো এটা কোন টপোলজি হবে। ঘ না হলে ঘ, কি বুঝি নেই, 99% গ। আচ্ছা সবাই একটু কমেন্ট করে দাও 3, সাদিয়া লেখছো 3। বাকি সবাই একটু কমেন্ট করো কোনটা হবে, সবাই একটু দ্রুত জানাই দাও। দেখো ভাইয়া, আমরা টপোলজি পড়ছি, 6 ধরনের টপোলজি আছে, বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি এবং হচ্ছে মেশ টপোলজি, তাই না? এই 6টা টপোলজি আছে, 6টা টপোলজির বৈশিষ্ট্য, চিত্র, এগুলো আমরা জানি। তাহলে এই ধরনের কোশ্চেন বৈশিষ্ট্য আকারে বলুক আর চিত্র আকারে বলুক আমরা পারবো। দেখো আমাদের এই যে এইখানে এই যে কেন্দ্রীয় একটা ডিভাইস থাকে, এটাকে বলা হয় হাব বা সুইচ। হাব বা সুইচ এর মাধ্যমে অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলা সংযুক্ত থাকে। যদি একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে সকল কম্পিউটার সংযুক্ত থাকে, সেইটাকে বলা হয় ভাইয়া স্টার টপোলজি। কি টপোলজি? স্টার টপোলজি। তাহলে স্টার টপোলজি কাকে বলে? যে টপোলজি একটি কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে সকল কম্পিউটার সংযুক্ত থাকে বা সকল ডিভাইস সংযুক্ত থাকে, তাকে বলা হয় স্টার টপোলজি। যেহেতু আমাদের 8টা কম্পিউটার একটা ডিভাইসের সাথে সংযুক্ত আছে, তাহলে ভাই এটা সঠিক উত্তর কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে আমাদের স্টার টপোলজি। স্টার টপোলজি। ওকে, কে কে কমেন্ট করছো আমি একটু দেখি।
অনেকে লিখছো রিং টপোলজি, খ না হলে গ, 3 নাম্বার স্টার, রিং টপোলজি স্টার হলে। কেন রিং টপোলজি হলো না আশা করি তোমরা বুঝতে পারছো। অনেকে যে কমেন্ট করছো তোমরা আশা করি বুঝতে পারছো এটা স্টার টপোলজি কেন হইলো। এখন আসো ভাই আমরা পরেরটায় চলে যাব। এই যে এখান থেকে দেখো এটা হচ্ছে 3 নাম্বার ছিল, এইটার অধীনে আর একটা কোশ্চেন আসছে। এখান থেকে দেখো 3 নাম্বারটা দেখো, 2 আর 3 আসছিল। এখানে দেখো উদ্দীপকের অর্থাৎ আগের যে উদ্দীপকটা পড়লাম, উদ্দীপকে ব্যবহৃত ডিভাইস, এই ডিভাইসটা কি হবে, এই ডিভাইসের বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের এখানে বলে দিচ্ছে। ভালো করে একটু খেয়াল করো। দেখো 1 নাম্বার কি দেওয়া আছে, ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়। এটা অবশ্যই আমাদের ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়। তাহলে এটা কি হবে, সঠিক হবে না ভুল হবে? এখান থেকে সঠিক উত্তর কোনটা হবে অবশ্যই জানাই দাও তোমরা। ভুল হলে শোনো, তোমরা কেউ হচ্ছে ভুল হলে ডিলিট করবা না, কারণ হচ্ছে এখান থেকে শিখবা। ভুল হলে সেটা হচ্ছে পরবর্তীতে তুমি হচ্ছে এখান থেকে অবশ্যই হচ্ছে শিখে নেবা কেন ভুল হইলো, এটা যেন তুমি জানতে পারো। দেখো রিং টপল স্টার টপোলজি হচ্ছে ডেটা সংঘর্ষের সম্ভাবনা কমায়, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, তার মানে এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো আমাদের কি আছে, এখানে ডেটা ফিল্টারিং করতে সাহায্য করে বা ডেটা ফিল্টারিং করতে পারে, এটা হচ্ছে আমাদের সঠিক। একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে। দেখো ভাইয়া, কখনোই কখনোই হচ্ছে স্টার টপোলজি একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে না, তার মানে এটা হচ্ছে ভুল। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, দেখো 1 আর 2। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 আর 2, ক নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। একটু দ্রুত তোমরা কমেন্ট করবা, আমরা দ্রুত শেষ করব। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই এটার উত্তর দাও। দেখো বাংলা বর্ণমালায় কোন অন্তর্ভুক্ত, অর্থাৎ বাংলা যে বর্ণমালা আমরা ব্যবহার করি, শুরু শুরু শুরিয়া, তারপর ক খ বিভিন্ন ধরনের যুক্ত বর্ণ, এই যে যে আমাদের বাংলা যে ভাষাটা আছে সেই ভাষাটা কম্পিউটার বুঝে কিভাবে, অবশ্যই কম্পিউটার কোডের মাধ্যমে বুঝে। এখন কম্পিউটার কোডের মাধ্যমে যে বুঝে, কম্পিউটার কোড কি কোড ব্যবহার করে আমাদের এই বাংলা ভাষাটা বুঝে। 1 নাম্বার কি দিয়ে আছে, বিসিডি কোড। 2 নাম্বার কি দিয়ে আছে, আসি কোড। 3 নাম্বার কি দিয়ে আছে আমাদের ইবিসিডিআইসি কোড। এবং 4 নাম্বারে দেখো 4 নাম্বার দেওয়া আছে আমাদের ইউনিকোড। এইখান থেকে আমাদের সঠিক উত্তর কোনটা হবে তার আগে আমি তোমাদেরকে একটু বলে নেই। দেখো বিসিডি কোড হচ্ছে একটি নিউমেরিক কোড, নাম্বার ভিত্তিক কোড। বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। এটি হচ্ছে একটি ভাইয়া 4 বিটের কোড। কয় বিটের কোড, 4 বিটের কোড। তারপরে দেখো ভাইয়া আস্কি কোড আছে, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই কোডটা হচ্ছে ভাই 7 বিটের কোড হয় এবং 8 বিটের কোড হয়। এখানে আমেরিকান যে বর্ণগুলা আছে সেই বর্ণগুলা কম্পিউটারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে আমেরিকান যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলা কম্পিউটারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের যে আস্কি কোড আছে 7 বিট 8 বিটের কোড, এটা হচ্ছে আমাদের আমেরিকান যে বর্ণগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং তারপরে দেখো ইবিসিডিআইসিডি কোড, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ফর ডেসিমেল ইন্টারচেঞ্জ, আর কি এরকম হবে আর কি, এটা এটা পূর্ণরূপটা। এবং এটা হচ্ছে আমাদের 8 বিটের কোড, এটা হচ্ছে আমাদের 8 বিটের কোড। তারপরে একটু ভালো করে খেয়াল করো, তারপরে একটু ভালো করে খেয়াল করো এখানে কি আছে। তারপর আছে আমাদের ইউনিকোড। ইউনিকোড মানে হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিকোড মানে হচ্ছে ইউনিভার্সাল কোড বা বিশ্বজনীন কোড আমাদের বলা হয়। ইউনিভার্সাল কোড হচ্ছে ভাইয়া 16 বিটের কোড। 16 বিটের কোড। এইখান থেকে আমাদের সঠিক উত্তর কোনটা দেখো, তাহলে ক নাম্বার বিসিডি কোডের মধ্যে বাংলা ভাষা অন্তর্ভুক্ত করা হয় নাই, কারণ এটা শুধুমাত্র নাম্বার হচ্ছে প্রকাশ করা হয় এটা দিয়ে। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আস্কি কোড যেটা রয়েছে, এটা শুধু আমেরিকান বর্ণগুলা এ থেকে জেড, ছোটাতে এ থেকে জেড, এগুলো হচ্ছে কম্পিউটার অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মানে এটাও হবে না। তারপর দেখো ইবিসিডিআইসিডি কোড, এটা হচ্ছে আমাদের করা যাবে না। এটার মধ্যে শুধু হচ্ছে ইংলিশ যে বর্ণমালাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের এখানে ইনক্লুড করা হয়েছে, এটা হবে না। তারপরে হচ্ছে আমাদের কি আছে, ইউনিকোড। অবশ্যই হচ্ছে আমাদের ইউনিকোড হবে। ইউনিকোডের মাধ্যমে আমাদের বিশ্বের সকল ভাষাকে কম্পিউটার অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউনিকোড সম্পর্কে তোমরা সবাই জানো, সেটা হচ্ছে 2 পাওয়ার 16, অর্থাৎ এখানে 65,536টি অদ্বিতীয় চিহ্নটিকে প্রকাশ করা যায় ইউনিকোডের মাধ্যমে। এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে কতগুলা, 65,536টি। 65,536টি অদ্বিতীয় চিহ্নকে প্রকাশ করা যায় ভাইয়া ইউনিকোডের মাধ্যমে। তো আমাদের সঠিক উত্তর হবে ইউনিকোড। দেখো প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে আমি করাচ্ছি যাতে হচ্ছে তোমরা সবাই করতে পারো। দেখো এইটার অ্যান্সার সবাই দিবা। এটা কি দেওয়া আছে দেখো, একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এর সমতুল্য অক্টাল সংখ্যা কত। অর্থাৎ একটা বাইনারি সংখ্যা থেকে আমাদের অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে।
তোমরা দ্রুত খাতা কলমে এটা করে ফেলো। আমাদের এটা এখানে সঠিক উত্তর কোনটা হবে একটু দ্রুত কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দাও। তাহলেই আমাদের যে কাজটা করতে হবে, যে বাইনারি সংখ্যাটা দেওয়া থাকবে ভাই কি করবো আমরা, বাইনারি সংখ্যাটা একটু উঠাই। 1100.1.0.100, অর্থাৎ একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে, এটাকে আমাকে অক্টালে রূপান্তর করতে হবে। আমরা জানি বাইনারি থেকে অক্টালে রূপান্তর করার জন্য কয় বিট প্রয়োজন, 3 বিট প্রয়োজন, ঠিক আছে, 3 বিট। এখন 3 বিটের জন্য সূত্র কি ভাইয়া, 1 1 1 2 2 4। আমরা এটা জানি। এখন আমরা 3টা বিট করে আলাদা করব। কোথায় থেকে করব, এই যে দশমিক যেখানে আছে পূর্ণ সংখ্যার দিক থেকে ধরবো, ডান দিক থেকে বাম দিকে 3টা করে ঘর আলাদা করব। যদি 3টা করে ঘর না হয়, যেখানে এখানে একটা দুইটা একটা গ্যাপ আছে আর একটা বিট গ্যাপ আছে, তাহলে কি করবো, এখানে আমরা 0 দিব, তারপর ডাউন এরো চিহ্ন দেবো। তারপরে কি করব, এইখানে ভগ্নাংশ সংখ্যা বাম দিক থেকে ডান দিকে 3টা করে ঘর আলাদা করব। বাম দিক থেকে ডান দিকে 3টা করে ঘর আলাদা করব। দেখো এখানে কিন্তু 3 ঘর হচ্ছে না, সো আমরা কি করব, এখানে বাকি 2টা 0 অ্যাড করে নিব। তারপর আমরা এটা ডাউন এরো চিহ্ন দিয়ে অঙ্কটা করে ফেলবো, খুবই সহজ। দেখো 0 1 1 এটার মান কত হবে, এখানে বসাই দাও 0 1 1। দেখো 2 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, 2 আর 1 যোগ করলে কত হয়, 3, তাহলে এটার মান কত হবে, 3 হবে। তারপর কি আছে দেখো 0 0 1, তাহলে কি হবে 0 0 1। তাহলে দেখো কার নিচে 1 আছে, শুধু 1 এর নিচে 1 আছে, তার মানে এটা হবে 1 দশমিকের দশমিক। তারপরে দেখো 0 1 0 আছে, তাহলে 0 1 0। কার নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, তার মানটা কি হবে 2। তারপরে তিনোটাই 0, অর্থাৎ কোনোটা ঘর অ্যাক্টিভ নাই, 3টা ঘরেই অফ আছে, 0 0 0 মানে অফ, 1 মানে হচ্ছে অন বোঝায়। তোমরা যারা অঙ্কগুলো করছো অবশ্যই এগুলো বুঝতে পারতেছো খুব সহজে, কারণ আমরা এগুলা খুব ভেঙে ভেঙে হাতে কলমে তোমাদেরকে আমরা শিখাইছি ক্লাসের মাধ্যমে। দেখো 31.20 বেস হবে কত, বেস হবে ভাইয়া আমাদের 8। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর হচ্ছে 31.20। 31.20 কোথায় দিয়েছে, গ নাম্বারে, সঠিক উত্তর গ। এভাবেই তোমাদের কোশ্চেন গুলো হাতে কলমে সলভ করতে হবে, তাহলেই তুমি বোর্ড পরীক্ষায় ভালো কিছু করতে পারবা। তুমি যদি শর্টকাটে ভালো করে না শিখো, যদি তুমি শর্টকাটে কোনো মতে প্রশ্নগুলো দাগায় যাও, বোর্ড পরীক্ষায় ভালো হবে না। তো ভালো করতে হলে অবশ্যই এভাবে ধরে ধরে ম্যাথ সলভ করতে হবে তোমাদেরকে। এখন আসো ভাইয়া আমরা পরের অঙ্কে চলে যাব। আমরা সময় নিয়ে করাচ্ছি যাতে হচ্ছে তোমরা সবাই বুঝতে পারো। 6 নম্বর প্রশ্নটি ভালো করে খেয়াল করো। ঢাকা বোর্ড 2024 সালে এই প্রশ্নটা আসছে, নিচের কোনটি টেক্সট এডিটর। দেখো ভাইয়া টেক্সট এডিটর বলতে কি, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের টেক্সট গুলা লিখতে পারি বা এইচটিএমএল কোড করতে পারি, সেই ধরনের এডিটরকে বোঝায়, বা বিভিন্ন ধরনের আমরা হচ্ছে কোড গুলা লেখা যায়, মেইনলি বেসিক্যালি এইটাই বোঝায়। দেখো তো আমরা কিসের মধ্যে হচ্ছে কোড গুলা লিখতে পারি, দেখো 1 নম্বর দিয়ে আছে নোটপ্যাড, খ নম্বর দিয়ে আছে জাভা, ঘ নম্বর দিয়ে আছে পাইথন, খ নম্বর দিয়ে আছে অরাকল। এটার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে ভাইয়া, সেটা একটু কমেন্টে অবশ্যই জানাই দাও। এই নিচের কোনটি টেক্সট এডিটর সফটওয়্যার কোনটি। দেখো অরাকল হচ্ছে আমাদের ডাটাবেজ নিয়ে কাজ করে, হ্যাঁ। পাইথন হচ্ছে ভাইয়া কি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, PROGRAMING, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। জাভাও হচ্ছে আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা আমাদের কি অবজেক্ট ওরিয়েন্টেড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং আমরা থার্ড যেটা লাস্ট ওয়ান দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নোটপ্যাড হচ্ছে ভাইয়া টেক্সট এডিটর। নোটপ্যাড কি আমাদের টেক্সট এডিটর। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর হবে ক নাম্বার, টেক্সট এডিটর। তোমরা দ্রুত একটু কমেন্ট করে জানাবা, হ্যাঁ, দ্রুত একটু কমেন্ট করে জানাবা, না জানাইলে তোমরা হচ্ছে আমি বুঝতে পারবো না তোমরা আসলে দেখতেছো কিনা, হ্যাঁ। তাহলে আমাদের কোনটা সঠিক উত্তর হচ্ছে নোটপ্যাড হচ্ছে যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কোডগুলো লিখতে পারি, এইচটিএমএল কোডগুলো আমরা কিন্তু নোটপ্যাডে বেসিক কোডগুলো লিখি, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার। তারপর আসো, এখানে আমাদের লজিক গেট থেকে প্রশ্ন আসছে। লজিক গেটের কথা শুনলে অনেকেই অস্থির হয়ে যাও। আসো এই লজিক গেট থেকে এই কোশ্চেনটা আমরা তোমাদেরকে সলভ করাই দিব। এবং এখানে দেখো প্রশ্নটা ভালো করে খেয়াল করবো, লজিক গেটের প্রশ্নগুলো আগে একটু ভালো করে দেখবা, তাহলে দেখবা যে সহজ লাগতেছে। নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। চিত্রটা হচ্ছে এই যে আমাদের একটা সার্কিট দেওয়া আছে, একটা সিম্পল লজিক গেট দেওয়া আছে, হ্যাঁ। এই লজিক গেট যে দেওয়া আছে, এইখান থেকে আমাদের মান বের করতে হবে। প্রশ্নটা কি বলছে, ওয়াই এর মান কোনটি, অর্থাৎ এই যে ওয়াই দেখতে পাচ্ছি এখানে, ওয়াই এটার মান কোনটা সেটা আমাদের বের করতে হবে। দেখো তো এখানে এ দেওয়া আছে, বি দেওয়া আছে ইনপুট লাইন, এ ইনপুট লাইন এবং বি ইনপুট লাইন, ওকে গুড। তারপর দেখো একটা নট গেট দেওয়া আছে, একটা এন্ড গেট দেওয়া আছে, একটা অর গেট দেওয়া আছে, তাই না। তো আমাদের এই এ থেকে একটা ইনপুট গেছে নট গেটের মধ্যে, তাহলে এখানে আমরা আউটপুট পাবো কি এ নট।
দেখো এ থেকে এবং বি থেকে একটা ইনপুট যে অ্যান্ড গেটের মধ্যে গেছে, অ্যান্ড গেটের কাজ কি করা ভাইয়া? গুণ করা। তাহলে কি হবে? এ আর বি হবে, মাঝখানে কি হবে? গুণ হবে, ঠিক আছে। এখন এ নট আর এ বি এই দুইটা কার মধ্যে ইনপুট গেছে? ওয়াই, দেখো অর গেটের মধ্যে ইনপুট গেছে। তাহলে ওয়াই সমান সমান আমরা নিচে লিখি, ওয়াই সমান সমান ইনপুটটা কি হবে? এ নট অর গেটের কাজ কি ভাইয়া? যোগ করা। তাহলে আমরা যোগ চিহ্ন দিলাম, আর একটা ইনপুট কি গেছে? এ বি। আমরা কি লিখবো এখানে? এ বি। দেখো এটাকে আমি আবার বলতেছি, ভালো করে খেয়াল করো। দেখো এখানে এ বি ইনপুট দিয়ে আছে, একটা নট গেট দিয়ে আছে, একটা অ্যান্ড গেট দিয়ে আছে, একটা অর গেট দিয়ে আছে। দেখো এ থেকে নট গেটের মধ্যে গেছে এ নট পাইছি। দেখো এ এবং বি থেকে অ্যান্ড গেটের মধ্যে গেছে কি পাইছি? এ ইন্টু বি পাইছি। দেখো এ নট আর এ বি কার মধ্যে দিয়ে গেছে? আমাদের অর গেটের মধ্যে দিয়ে গেছে। অর গেটের কাজ কি? যোগ করা। তাহলে কি পাইছে? এ নট, লিখছি কি? এ নট। অর গেটের কাজ কি? যোগ করা, এই যে যোগ চিহ্ন দিছি। আর কি গেছে? এ ইন্টু বি গেছে, তাহলে কি লিখছি আমরা? এ ইন্টু বি লিখছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আউটপুট। এখন তুমি যদি অপশনে দেখো এ নট প্লাস এ বি কোথাও আছে কিনা, দেখবা তুমি অপশনে কোথাও এ নট প্লাস এ বি নাই। তার মানে কি আমাদেরটা ভুল হয়েছে? অবশ্যই না ভাইয়া। এখানে আমাদের একটু সরল করতে হবে, একটু আমাদের সরল সূত্র করতে হবে। দেখো আমরা বিভাজন সূত্র জানি। বিভাজন সূত্র কি? এ নটের সাথে এ একবার যোগ দিব, তাহলে কি লিখবো? এ নট প্লাস এ, তারপর আমরা ব্র্যাকেট দিব, ইন্টু দিব, তারপর এ নটের সাথে একবার বি দিব, এ নট প্লাস বি। এখন দেখো ভাই, আমরা সূত্র শিখাইছিলাম এ প্লাস এ নটের মান হচ্ছে 1, এ প্লাস এ নটের মান হচ্ছে 1। তাহলে আমরা এই যে এ প্লাস এ নটের মান 1, এই যে এ প্লাস এ নটের এখানে আছে এ প্লাস এ নট, এটার মানটা আমরা বসাই দেবো 1 ইন্টু এখানে কি আছে ভাইয়া? এ নট প্লাস বি আছে, এ নট প্লাস বি আছে। দেখো 1 এর সাথে এ নট প্লাস বি গুণ করলে কি হয়? এ নট প্লাস বি হয়, এ নট প্লাস বি হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ নট প্লাস বি। এ নট প্লাস বি কোথায় দিয়ে আছে? সবাই একটু কমেন্ট করে জানাও এ নট প্লাস বি কোথায় দেওয়া আছে। দেখো ক নাম্বার দেওয়া আছে এ প্লাস বি, এটা হবে না। খ নাম্বার দেওয়া আছে কি? এ নট প্লাস বি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। এভাবে হাতে ধরে ধরে তোমাদেরকে কি করতে হবে? এভাবে হাতে ধরে ধরে তোমাদেরকে এই কোশ্চেন গুলো সলভ করতে হবে। তাহলেই তুমি বোর্ড পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসুক না কেন সেটা করতে পারবা। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ওয়াই এর মানটা হচ্ছে আমাদের কি হয়ে রইলো? আমাদের ওয়াই এর মানটা হচ্ছে এই দেখো ওয়াই সমান সমান এ নট প্লাস বি, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখন এইখান থেকে দেখো আর একটা প্রশ্ন আসছে আমাদের 8 নম্বরে, আমরা সেটাই যাব। তো ওয়াই এর মানটা একটু মনে রাখো, ওয়াই সমান সমান এ নট প্লাস বি। তো আমরা সেটাই যাচ্ছি। ওয়াই এর মানটা কি? ওয়াই এর মানটা ছিল ওয়াই সমান সমান, দেখো এটা এখন কাজে লাগবে, ওয়াই সমান সমান এ নট প্লাস বি। অর্থাৎ লজিক গেটের কোশ্চেন গুলা যদি এরকম হচ্ছে গেট দিয়ে দেয়, তাহলে হচ্ছে দেখবা যে তোমার হচ্ছে দুইটা কোশ্চেন সাধারণত দিয়ে থাকে। তো একটা যদি পারো তাহলে আরেকটা পারবে, একটা না পারলে আরেকটা কিন্তু তোমার পারবা না। ভালো করে খেয়াল করো, এখানে কি দেওয়া আছে? উদ্দীপকে ওয়াই সমান সমান 0 হবে কখন? অর্থাৎ এই ওয়াই এর মানটা 0 হবে কখন? এখানে ক, খ, গ, ঘ তিনটা অপশনে তোমার তিনটা মান দেওয়া আছে। তাহলে এর মান যখন 0, বির মান যখন 0, তখন কি ওয়াই এর মান 0 হবে? এটা তুমি বের করবা কিভাবে? এই কোশ্চেন গুলা অপশন ধরে ধরে যদি করো, দেখো ক নাম্বার অপশনে কি আছে? ক নাম্বার অপশনে আছে এর মান 0 এবং বি এর মানও 0। তাহলে ওয়াই সমান সমান দেখো কি হবে? ওয়াই সমান সমান এ নট বি, তাই না? এ নট প্লাস বি, এই সমীকরণটা আমরা পাইছি। এখন মান বসাবো, এর মান কত? 0, 0 নট প্লাস বির মান কত? 0। দেখো 0 এর নট করলে কি হয়? 1 হয় প্লাস 0। তাহলে 1 প্লাস 0 সমান সমান কি হয়? 1 হয়। তার মানে এর মান যখন 0, বির মান যখন 0 বসায়, তখন ওয়াই এর মানটা কি পাই আমরা? 1 পাই। তার মানে এটা আমাদের সঠিক উত্তর না, কারণ আমার ওয়াই এর মানটা কত বানাইতে হবে? 0 বানাইতে হবে। কি বানাইতে হবে? 0। তার মানে এইটা আমাদের সঠিক উত্তর আসতেছে না। এখন আমরা কি করব? এখন আমরা মানটা চেঞ্জ করে দিব। দেখো এর মান যখন 0, বির মান যখন 1, তখন কি হয় দেখো তো। এখানে আমরা এর মান বসাবো, সরাসরি বসাই। এর মান 0, 0 নট প্লাস বির মান হচ্ছে 1। দেখো তো কি হয়? 0 নট করলে কি হয়? 1 প্লাস 1। দেখো 1 প্লাস 1 করলে কি হয়? 1 হয়। তার মানে কি এটা আমাদের সঠিক উত্তর? সঠিক উত্তর না। অর্থাৎ আমার 0 বানাইতে হবে। আমি অপশন গুলো দেখে একটু চেক করে দেখতেছি। দেখো এখন গ নাম্বার অপশনটা কি দেওয়া আছে? গ নাম্বার অপশন দেখো এর মান 1, বির মান 0, এর মান 1 বসাও, এর মান 1, নট আছে নট বসাও, প্লাস বির মান কত? বির মান 0, 0 বসাও। কি হয় দেখো 1 এ নট করলে কি হয়? 0 প্লাস কি আছে? 0 সমান সমান কি হবে? 0 হবে। তার মানে দেখো এর মান হচ্ছে 1, বির মান 0 হইলে আমাদের সঠিক উত্তর আসে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের গ নাম্বার। গ নাম্বার। এইভাবে আমরা ধরে ধরে মান বের করতে পারি খুব সহজে। এটা হচ্ছে একটা ডাইরেক্ট ফুল ফর্ম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফুল ভাবে হচ্ছে ভেঙে ভেঙে করলাম। তাছাড়া শর্টকাটও করতে পারবা। শর্টকাটে করার জন্য দেখো ওয়াই সমান সমান এ নট প্লাস বি। দেখো
শর্টকাটে যদি করতে হয় তাহলে এর মান কি দিলে হচ্ছে 0 হবে। দেখো এর মান যদি আমি 0 বসাই, নট করলে 1 হয়ে যাবে। যদি আমি এখানে এর মান 1 বসাই, এর মান 1 বসাই, উপরে নট আছে, তার মানে কি হবে 0 হবে। 1 নট মানে 0, প্লাস বি এর মান কি, বি এর মান 0 বসাইলাম, তাহলে এর মান 1 বসাইছি, বি এর মান 0 বসাইছি, তার মানে কি এর মান কি বসাইছি 1, বি এর মান কি বসাইছি 0। দেখো 1 এ নট করলে কি হবে 0 প্লাস 0 সমান সমান কি হবে 0। এটা ধরে নিলেই তুমি কিন্তু পারবে। এর মান 1 আর বির মান কত 0 হলেই আমাদের সঠিক উত্তরটা হয়ে যায়। শর্টকাটে এইভাবে থিঙ্ক করে তুমি বের করতে পারো। তাছাড়া অপশন ধরে ধরে কিন্তু তুমি এইভাবে করতে পারো। তো দুইটা ভাবেই তুমি সমস্যাটা সমাধান করতে পারো। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাও। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আসো 9 নম্বরে আমরা দেবো, 9 নম্বরে আমরা দেবো, ভালো করে খেয়াল করো। সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? দেখো হেডিং ট্যাগ তোমার টোটাল আছে 6টি। H1, H2, H3, H4, H5 এবং আছে ভাইয়া H6। তো সবচেয়ে বড় হেডিং হচ্ছে আমাদের H1। H1 সবচেয়ে বড় হেডিং কোনটা? H1। সবচেয়ে ছোট হেডিং কোনটা? H6। তাহলে এই প্রশ্নটা দেখো, এর আগে বড় আসছে, ঘুরে ফিরে এই প্রশ্নগুলো আসে। সবচেয়ে বড় হেডিং কোনটি? সবচেয়ে বড় হেডিং হচ্ছে আমাদের আমাদের H1। সবচেয়ে বড় হেডিং কোনটি? H1। ওকে, সবাই একটু দ্রুত কমেন্ট করবা, সবাই একটু দ্রুত কমেন্ট করবা। কমেন্ট না করলে তো আসলে বোঝা যাচ্ছে না। সবাই একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানাবা সঠিক উত্তর কোনটি। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে জানাবা সঠিক উত্তর কোনটি। হ্যাঁ, সবচেয়ে বড় হেডিং কোনটা? প্রশ্ন যদি এখন যদি দেয়া থাকতো সবচেয়ে ছোট হেডিং কোনটি, তাহলে কোনটি হতো বলো দেখি। প্রশ্ন যদি এটা দেয়া থাকতো সবচেয়ে ছোট হেডিং কোনটি, তাহলে সঠিক উত্তর কোনটি হতো, সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। দেখো সবচেয়ে ছোট হেডিং হলে অবশ্যই কি হতো? তো আমাদের অবশ্যই H6 হতো, তাই না? এইভাবে প্রশ্ন, এখান থেকে দুইটা প্রশ্ন হয়। বড় হেডিং কোনটা? H1। সবচেয়ে ছোট হেডিং কোনটা? H6। অনেকে মনে করে 6 আছে দিয়ে সবচেয়ে বড় হবে, কিন্তু সেটা কিন্তু ভুল হবে। হ্যাঁ, ওকে ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। সবাই দ্রুত হচ্ছে কমেন্ট করে আমাকে জানাবা। দেখো আমাদের HTML লিস্ট থেকে এই কোশ্চেনটা আসছে। ঢাকা বোর্ড 2024 সালে তালিকা তৈরি করার জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে, অর্থাৎ আমাদের তালিকা মানে হচ্ছে লিস্ট। লিস্ট তৈরি করার জন্য কোন ট্যাগটা হবে বলো দেখি ভাইয়া। আমাদের কোন ট্যাগটা হবে? আমাদের এটা কোন ট্যাগটা হবে বলো। আমাদের এটা কোনটা হবে একটু দ্রুত আমাকে একটু কমেন্ট করে জানাও। লিস্ট করার জন্য আমরা, আমাদের লিস্টের জন্য দেখবা যে আমরা তিনটা লিস্ট তোমাদের শিখাইছি। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে ডেফিনেশন লিস্ট, ডিডি, তাই না? ডেফিনেশন লিস্ট ডিএল হবে। এই তিন ধরনের লিস্ট শিখেছি, এবং তিন ধরনের লিস্টের মধ্যে তোমার কিন্তু আমাদের ট্যাগ ছিল। কি কি ট্যাগ ছিল? এখানে ছিল তোমার হচ্ছে এলআই ট্যাগ ছিল, লিস্ট আইটেম ছিল, তারপর হচ্ছে তোমাদের ইউএল ছিল, আনঅর্ডার লিস্ট ছিল, তারপর অর্ডার লিস্ট ছিল, তারপর ডেফিনেশন লিস্ট ছিল, তারপর ডেফিনেশন টার্ম ছিল, তারপর ডেফিনেশন ডিসক্রিপশন ছিল। এই ট্যাগগুলো মূলত আমাদের আমাদের লিস্টের ক্ষেত্রে প্রযোজ্য। তিনটা যে লিস্ট আছে, তিনটা লিস্টের ক্ষেত্রে প্রযোজ্য। এখন এইটার সঠিক উত্তর কোনটা হবে সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও। ওকে, আমাদের গ লেখছে একজন, তারপরে বাকি সবাই দ্রুত একটু কমেন্ট করে আমাকে জানাও। দেখো 01, 01 তো কোনো লিস্ট হতে পারে না ভাইয়া, তাহলে 01 হবে না। তার মানে কি ইউএল, ইউএল মানে কি আনঅর্ডার লিস্ট, তার মানে এটা হবে সঠিক উত্তর। এলআই, এল মানে কি লিস্ট আইটেম, এল এ লিস্ট, আইতে আইটেম, তার মানে 2 আর 3 সঠিক উত্তর। 2 আর 3 কোথায় দেওয়া আছে? 2 আর 3 গ নাম্বার অপশন আছে। সঠিক উত্তর হচ্ছে আমাদের গ নাম্বার। ওকে গুড, 2 আর 3 যারা কমেন্ট করছো সবাইকে, সবাই গুড। তোমরা এইগুলো দ্রুত একটু কমেন্ট করে এখান থেকে শিখে নাও, যাতে হচ্ছে তোমাদের পরীক্ষা তো আর বেশি সময় নেই, যারা 25 সালে পরীক্ষা দেবা, তো এখান থেকে যেন তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারো। দেখো FF-16 এর পূর্বের সংখ্যা কোনটি? দেখো হেক্সাডেসিমেলের যোগ বিয়োগ থেকে আমরা তোমাদের পড়াইছি। দেখো হেক্সাডেসিমেলে কি দেওয়া আছে? FF দেওয়া আছে।
এর পূর্বের সংখ্যা। এখন ভাইয়া পূর্বের সংখ্যা মানে হচ্ছে এক বিয়োগ। পূর্বের সংখ্যা মানে কি? এক বিয়োগ। পূর্বের সংখ্যা বলতে হচ্ছে এক বিয়োগ বোঝায়। এটা সঠিক উত্তর কোনটা হবে একটু কমেন্ট করে জানাও। ক নাম্বার কি দিয়ে আছে? ই। খ নাম্বার দিয়ে আছে ই এফ। ঘ নাম্বার দিচ্ছে এফ ই। ঘ নাম্বার দিয়ে আছে এফ জিরো। দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি করতে হলে তোমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি তোমার জানতে হবে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক এবং এ থেকে এফ পর্যন্ত 6টি প্রতীক থাকে, তাই না? এর মান কত? এর মান হচ্ছে 10, বি এর মান হচ্ছে 11, সি এর মান হচ্ছে 12, ডি এর মান হচ্ছে 13, ই এর মান হচ্ছে 14, এফ এর মান হচ্ছে 15। এই অঙ্কগুলো তোমাকে অবশ্যই হচ্ছে হেক্সাডেসিমালের ক্ষেত্রে জানতে হবে। এখন খেয়াল করো ভালো করে, এফ মানে কত বলো তো? এফ মানে হচ্ছে 15। এফ মানে কত ভাইয়া? 15। তাহলে এফ মানে হচ্ছে 15। তো 15 থেকে যদি তুমি এক বাদ দাও তাহলে কত থাকবে? কত? 14। 14 মানে কি ভাইয়া? 14 মানে হচ্ছে ই। 14 মানে কি ভাইয়া? ই। আর আগে যা আছে তাই বসবে এফ। তাহলে সঠিক উত্তর হবে আমাদের এফ ই। ভালো করে খেয়াল করো, এফ মানে হচ্ছে 15। 15 থেকে যদি এক বাদ দাও তাহলে কি হয়? 14 হয়। 14 মানে কি? ই। আর আগের এফ আছে, এফ হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? এফ ই। আমাদের সঠিক উত্তর হবে গ নাম্বার, এফ ই। ওকে, সুমাইয়া খানম লেখছে এফ ই। বাকি সবার কি অবস্থা? সবাই দ্রুত কমেন্ট করবা, না হলে তো বুঝতে পারবো না কে বুঝতেছো না বুঝতেছো। ওকে ঠিক আছে আমাদের। ওকে, আমাদের ইসরাফিল লেখছো গ গ নাম্বার। ওকে গুড। আমাদের সময় লেখছো। ওকে, বাকি সবাই কি? বাকি সবাই বুঝতে পারছো? বাকি সবাই ক্লিয়ার কি না এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। বাকি সবাই ক্লিয়ার কি না আমাকে একটু কমেন্ট করে জানাও। এফ আমাদের এই যে যে করলাম আমাদের গুরুত্বপূর্ণ সংখ্যা, পূর্বের সংখ্যা, এটা পারবা কিনা পরীক্ষা আসলে সেটা একটু কমেন্ট করে আমাকে জানাও। পূর্বের সংখ্যা আসছে, পরের সংখ্যা আসতে পারে, হ্যাঁ পরবর্তী, পূর্বের পরবর্তী সংখ্যা আসতে পারে, যে এরকম আসতে পারে পরবর্তী। পরবর্তী সংখ্যা কত সেটা হচ্ছে তোমরা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলে পরবর্তী সংখ্যা কত সেটা বের করবা। পরীক্ষায় এগুলা থেকেই প্রশ্ন আসে, হ্যাঁ। তারপরে দেখো আমাদের 12 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা কি আসছে? এইচটিএমএল কোড, একটা কোড দেওয়া আছে। এইচটিএমএল একটা কোড দেওয়া আছে, দেখো ভালো করে খেয়াল করো। পি ট্যাগ দিয়ে দেখো একটা কোড দেওয়া আছে এবং এর ফলাফল কোনটি? এর ফলাফল কোনটি হবে সবাই একটু কমেন্ট করে জানায় দাও। সবাই একটু কমেন্ট করে জানায় দাও। সবাই একটু জানাই দাও। সবাই একটু জানাই দাও এটা কি হবে। দেখো এই কোডটা আমি আবার লিখি। পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এ ট্যাগ, তারপর দেওয়া আছে সুপ ট্যাগ, সুপার স্কিপ ট্যাগ দিয়ে 2 দেওয়া আছে। সুপ ট্যাগ শুরু, সুপ ট্যাগ হচ্ছে ভাইয়া শেষ করে দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে? বি ট্যাগ দেওয়া আছে। তারপর দেওয়া আছে সাব ট্যাগ। সাব মানে কি? সাব স্ক্রিপ্ট ট্যাগ। 2 দেওয়া আছে, সাব ট্যাগ শুরু, সাব ট্যাগ শেষ। তারপর পি ট্যাগটা আমাদের কি করছে? স্ল্যাশ পি ট্যাগ দিয়ে শেষ করছে। এখন এটার আউটপুট কোনটা হবে? দেখো আমাদের ক নাম্বার অপশন দেওয়া আছে খ, গ, গহ। এগুলা যদি তুমি হচ্ছে আন্দাজে করো তাহলে কিন্তু ভুল হবে। তো এটা তোমরা সবাই জানো, সবাই পারো, কত সহজ। দেখো এ আছে, এ দাও। সুপট্যাগ মানে কি? সুপট্যাগের কাজ কি ভাইয়া? সুপট্যাগের মধ্যে যা থাকবে সেটা উপরে নিয়ে যাবে। তাহলে সুপট্যাগের মাঝখানে কি আছে? 2। তাহলে 2টা উপরে চলে যাবে। তারপর কি দেওয়া আছে? বি আসবে কি? শুধু বি। তারপর দেখো বির পরে সাবট্যাগের মাঝখানে কি দেওয়া আছে? সাবট্যাগের মাঝখানে 2 দেওয়া আছে। সাবট্যাগের কাজ কি? কোনো কিছু নিচে নিয়ে আসা। তাহলে আমাদের এটা নিচে নিয়ে আসবে। তাহলে এটার অপশন হবে এ স্কোয়ার বি বেস 2। তাহলে দেখো এ স্কোয়ার বি বেস 2 কোথায় দেওয়া আছে? এটা আমাদের ক নাম্বারে দেওয়া নাই। খ নাম্বারে দেখো এ স্কোয়ার বি বেস 2 দেওয়া আছে। সঠিক উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার। সঠিক উত্তর কি হবে? খ নাম্বার হবে। সবাই দ্রুত একটু কমেন্ট করে এগুলো একটু যায় না এখানে শিখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। খ নাম্বার হইলো। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। আসো আমরা 13 নম্বরে চলে যাব। 13 নম্বর কি দিয়ে আছে? নিচের উদ্দীপকটি পড়ো এবং 13 এবং 14 নং প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এটা একটা সি প্রোগ্রাম থেকে আসছে। তোমাদের সবার কাছে একটা আতঙ্ক ফিল হয় সি প্রোগ্রাম। দেখো কত সহজ একটা সি প্রোগ্রাম আসছে। একটা সি প্রোগ্রামের কোড দেওয়া আছে। আমাদের কোশ্চেনটা কি দিয়েছে? উদ্দীপকের প্রোগ্রামটিতে এইচটিএমএল কতবার প্রদর্শিত হবে, অর্থাৎ একটা লেখা প্রিন্ট করবে কতবার করবে। এখন সবাই একটু খেয়াল করো, এই সি প্রোগ্রামটার দিকে তাকাও। আমি সহজে সলভ করে দিচ্ছি, তোমরা যারা পারো অবশ্যই কমেন্টে জানাই দাও। হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ হেডার ফাইল দেওয়া আছে, মেইন ফাংশন দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন দেওয়া আছে। ওকে গুড। ইন্ট আই একটা ইন্টিজার ভ্যালু আই নামের একটা হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করছে। ওকে গুড। মেইন কাজটা হচ্ছে ভাইয়া এই যে এখানে ফর লুপ। ফর লুপে কি বলছে দেখো তো? একটা লুপ হচ্ছে 1 থেকে শুরু হবে, 6 পর্যন্ত যাবে, 6 পর্যন্ত যাবে এবং প্রত্যেকবার 1 করে হচ্ছে বাড়বে। তার মানে হচ্ছে এই কাজটা কি করবে? কন্টিনিউ। দেখো এখানে আরেকটা স্টেটমেন্ট দেওয়া আছে, প্রিন্ট করবে এইচটিএমএল। প্রিন্ট করবে কি? এইচটিএমএল। এখন আসো নিচের দিকে আমরা একটু স্কিপ করি, আমরা এখানে একটু ভালো করে তাকাই। তাহলে একটা লুপ 1 থেকে শুরু হবে, এটা হচ্ছে 1 করে বাড়বে, 6 পর্যন্ত যাবে। তাহলে কি হবে? 1 2 3 4 5 6।
দেখো প্রথমটা থাকে শুরুর মান, তারপর থাকে শর্ত, তারপর থাকে আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তাহলে আমাদের এই লুপটা 1 থেকে শুরু হচ্ছে 6 পর্যন্ত যাবে, 1 করে বাড়বে। তাহলে সংখ্যাটা কি হবে? 1 2 3 4 5 6 বার প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? এইচটিএমএল লেখাটা প্রিন্ট করবে। কি লেখা করবে? এইচটিএমএল লেখাটা এই 6 বার প্রিন্ট করবে। 1 এ যখন আসবে এইচটিএমএল প্রিন্ট করবে, 2 এ যখন আসবে এইচটিএমএল প্রিন্ট করবে, 3 এ যখন আসবে প্রিন্ট করবে, 4 এ যখন আসবে প্রিন্ট করবে, 5 এ যখন আসবে প্রিন্ট করবে, 6 এ যখন আসবে প্রিন্ট করবে। ঘটনা হচ্ছে এখানে 6 বার দেখা যায়। কিন্তু ভাইয়া ঘটনা ঘটছে এখানে আর একটা স্টেটমেন্ট দিয়ে দেওয়া আছে। দেখো, ইফ আই ইকুয়াল টু 4, আয়ের মান যখন 4 হবে, আয়ের মান যখন 4 হবে তখন কন্টিনিউ করবে। কন্টিনিউ করবে বলতে হচ্ছে এই আয়ের মানটা যখন 4 হবে তখন হচ্ছে মানটা প্রিন্ট করবে না। কন্টিনিউ করা মানে ওই মানটা স্কিপ করে যাওয়া। তাহলে আয়ের মান যখন 4 হবে তখন স্কিপ করে যাবে, প্রিন্ট করবে না। তাছাড়া কয়বার প্রিন্ট করলো দেখো? 1 2 3 4 5 বার। তাহলে সঠিক উত্তর হবে কি? গ নাম্বার। সঠিক উত্তর হবে গ নাম্বার। এটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এখানে যে আমাদের 5 নাম্বার হলো এই সঠিক উত্তরটা, এটা একটু কমেন্ট করে আমাদেরকে জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আমাদের লুপটা 1 থেকে শুরু হবে 6 পর্যন্ত যাবে। আমাদের লুপটা 1 থেকে শুরু হবে 6 পর্যন্ত যাবে। প্রত্যেকবার হচ্ছে 1 করে বাড়বে। এবং যখন হচ্ছে আমাদের আয়ের মানটা 4 হবে, আয়ের মানটা 4 হবে, আয়ের মানটা ভাইয়া 4 হবে, তখন কি করবে? তখন হচ্ছে মানটা প্রিন্ট করবে না, এইচটিএমএল লেখাটা প্রিন্ট করবে না। এর জন্য তোমার এখানে 5 বার প্রিন্ট হবে। 1 2 3 4 এ প্রিন্ট হবে না, 5 এবং 6। তাহলে 1 এ প্রিন্ট করতেছে 1 বার, 2 এ প্রিন্ট করতেছে 2 বার, 3 এ প্রিন্ট করতেছে 3 বার, 5 এ প্রিন্ট করতেছে 4 বার, 6 এ প্রিন্ট করতেছে 5 বার। অর্থাৎ 6টার মধ্যে আমরা কি করব? এখানে একটা স্কিপ করে দিব। হ্যাঁ, তোমাদের কি হইলো বুঝলাম না। এই অংশে কারো কোনো ঝামেলা আছে কিনা দেখো, এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষা একটা কোশ্চেন থাকবে। প্রথমে বুঝি নাই, এখন কি বুঝতে পারছো? দেখো, এটা যারা বুঝো না আমি আবার একটু বলে দিই। দেখো, এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষা আসবে। হ্যাঁ, দেখো আমাদের লুপ দিয়ে আছে, ফর লুপ দিয়ে আছে, এইখান থেকে মেন উত্তরটা আমাদের হবে। হ্যাঁ, এবং এখানে দেখো কি আছে, 1 থেকে শুরু আছে 6 পর্যন্ত যাবে এবং প্রত্যেকবার 1 করে বাড়বে। তার মানে কি হবে? 1 2 3 4 5 6। এটা হচ্ছে 6 বার প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? এইচটিএমএল লেখাটা প্রিন্ট করবে। এখন তোমাকে শর্ত দিয়ে আছে, ভিতরে একটা স্টেটমেন্ট দিয়ে আছে, আয়ের মান যখন 4 হবে, আয়ের মান যখন 4 হবে তখন কি করবে? কন্টিনিউ করবে। কন্টিনিউ করা মানে হচ্ছে স্কিপ করে যাওয়া। কন্টিনিউ করে যাওয়া মানে স্কিপ করা যাওয়া। যখন 4 হবে তখন মান প্রিন্ট করবে না। তখন হচ্ছে তাহলে 1 2 3 4 5। তাহলে সঠিক উত্তর হবে 5 বার। 5 বার হচ্ছে এইচটিএমএল লেখাটা প্রিন্ট করবে। কত সিম্পল ভাবে এভাবে আমাদের হচ্ছে বের করা যায়। ক্লিয়ার নাকি? এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, আসাদুল ইসলাম, হ্যাঁ আমরা হচ্ছে এটা বুঝাই দিলাম, এটা তোমরা দেখো ক্লিয়ার কিনা। আমাদের যখন হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট থাকবে, কন্টিনিউ স্টেটমেন্টের কাজ হচ্ছে ওই মানটাকে স্কিপ করে যাও, স্কিপ করে যাও। ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, সবাই একটু কমেন্ট করে জানাও এটা ক্লিয়ার কিনা। কন্টিনিউ যদি কোথাও লেখা থাকে এবং উপরে একটা কন্ডিশন দেখে থাকে, কন্ডিশন যখন হচ্ছে স্যাটিসফাই করবে মানে ট্রু হবে, তখন হচ্ছে ওই লেখাটা প্রিন্ট করবে না, প্রিন্ট করবে না। এর জন্য আমাদের যখন 4 হয়েছে তখন মান প্রিন্ট করে নেয়। তাহলে টোটাল হচ্ছে আমাদের 5 বার প্রিন্ট করছে। এখন আসো, দেখো পরের প্রশ্নটা আমরা দেখব। এখান থেকে দেওয়া আছে প্রোগ্রামের ব্যবহৃত অপারেটর গুলো হচ্ছে কি। দেখো, প্রোগ্রামে ব্যবহৃত অপারেটর কি কি আছে দেখো। অপারেটর আমরা জানি সি প্রোগ্রামের যে অপারেটর আছে সেগুলো অপারেটর 8টি প্রকারভেদ রয়েছে, 8টি 9টি প্রকারভেদ রয়েছে। তার মধ্যে আমাদের এই যে যে প্রোগ্রামটি ব্যবহার করলাম এখানে কি কি অপারেটর দেওয়া রয়েছে। তো এর আগে দেখো আমাদের এই অ্যারিথমেটিক অপারেটরটা তোমাদের আমি একটু দেখাই নিই। অ্যারিথমেটিক কি আছে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, মডুলাস, এগুলো হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। লজিক্যাল অপারেটর কোনগুলা কোনগুলা? যেমন হচ্ছে লজিক্যাল অপারেটর হচ্ছে অ্যান্ড, তারপর হচ্ছে আমাদের অর, দেখো অ্যারিথমেটিক অপারেটর পরে আমরা লজিক্যাল অপারেটর দেখতেছি। লজিক্যাল অপারেটর আছে অর, তারপর কি আছে আমাদের নট, এবং রিলেশন অপারেটর হচ্ছে লেস দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন,
গ্রেটার দেন ইকুয়াল, তারপর হচ্ছে ইকুয়াল, তারপর হচ্ছে নট ইকুয়াল, এগুলো হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। তাহলে এই তিনটা ধরনের অপারেটরের মধ্যে আমার যে আগের যে প্রোগ্রামটা দেখলাম সেই প্রোগ্রামের মধ্যে কি কি ব্যবহার করা হয়েছে সেটা আমাকে বলছে। অ্যারিথমেটিক অপারেটর আমাদের করা হয়েছে, লজিক্যাল অপারেটর করা হয় না, রিলেশনাল অপারেটর করা হয়েছে। তার মানে 1 আর 3 ব্যবহার করা হয়েছে। কোথায় ব্যবহার করা হয়েছে আসো আমরা একটু দেখে নিই। এটা অবশ্যই একটু নোট করে রাখবা, কারণ এখান থেকে কোশ্চেন আসবে। দেখো এখানে আমাদের কি কি ব্যবহার করা হয়েছে, যোগ চিহ্ন ব্যবহার করা হয়েছে। তারপর দেখো আমাদের এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর ছিল। তারপর দেখো ওই যে আই লেস দেন ইকুয়াল 6 ছিল, লেস দেন ইকুয়াল থাকলে আমাদের রিলেশনাল অপারেটর, ইকুয়াল চিহ্ন থাকলে আমাদের রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়েছে। এখানে আমাদের এই হচ্ছে অ্যান্ড, অর এবং নট কোনো চিহ্নই ব্যবহার করা হয় নাই। তার মানে হচ্ছে এখানে আমাদের লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয় নাই। তা ব্যতীত আমাদের বাকি যে দুইটা অপারেটর আছে সেই অপারেটরগুলো ব্যবহার করা হয়েছে। এর জন্য আমরা বলছি এখানে সঠিক উত্তর হবে অ্যারিথমেটিক অপারেটর এবং হচ্ছে রিলেশনাল অপারেটর। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। সঠিক উত্তর কোনটা ভাইয়া? 1 আর 3। ক্লিয়ার কিনা একটু বলো। ক্লিয়ার হলে একটু ক্লিয়ার মেসেজ দাও। দেখো অনেকে তোমরা হচ্ছে এগুলো মুখস্থ করে যাবো, ভাই এগুলো মুখস্থ করার কিছু নাই। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাই দাও যে কেন এই দুইটা অপারেটর হইলো। কারণ হচ্ছে আমরা যে প্রোগ্রামটা করছি ভাইয়া এটা হচ্ছে অ্যান্ড, অর এবং নট, এই তিনটার একটাও ছিল না, এর জন্য এই অপশনটা হয় নাই, এই অপশনটা হয় নাই। সঠিক উত্তর খ। আশা করি এটা বুঝতে পারছো। আসো 15 নম্বর কোশ্চেন আমরা ক্লিয়ার করব। 15 নম্বর কি আছে, স্থায়ী মেমোরি হচ্ছে কোনটি? দেখো মেমোরি দুই প্রকার, মেমোরি দুই প্রকার, একটা স্থায়ী একটা হচ্ছে অস্থায়ী। একটা স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। এখানে অপশন দেওয়া আছে কি, র্যাম দেওয়া আছে, হার্ড ডিস্ক দেওয়া আছে, ডিভিডি। তোমরা এখান থেকে আমাকে একটু জানাই দাও সঠিক উত্তর কোনটি হবে। এখান থেকে একটু জানাই দাও সঠিক উত্তর কোনটি হবে। তোমরা একটু জানাই দাও স্থায়ী মেমোরি কোনটি এখানে। দেখো মেমোরি প্রকারভেদ হচ্ছে দুইটি, একটি স্থায়ী মেমোরি একটি অস্থায়ী মেমোরি। আবার আরেকটি ভাবে বলা যায় একটি ভোলাটাইল মেমোরি একটি নন ভোলাটাইল মেমোরি। ঠিক আছে, ভোলাটাইল মেমোরি কোনগুলা? যেগুলো হচ্ছে তোমার বিদ্যুৎ চলাকালীন সময়ে তথ্য সংরক্ষণ করতে পারে। ঠিক আছে, আর নন ভোলাটাইল কোনগুলা? যেগুলো হচ্ছে স্থায়ী মেমোরি, সেগুলোকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। দেখো তাহলে দেখো এখানে কি আছে, স্থায়ী মেমোরি যার মধ্যে হচ্ছে তোমার কারেন্ট চলে গেলেও তোমার তথ্যটা সংরক্ষণ করা থাকবে। দেখো র্যাম, র্যামের পুনরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা হচ্ছে কম্পিউটার চলাকালীন সময়ে বিদ্যুৎ যখন থাকে, তুমি যখন কোনো কম্পিউটার প্রোগ্রাম চালাও তখন হচ্ছে এই র্যামটা ব্যবহার করা হয়। যখনই কম্পিউটার বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ চলে যায়, সেটা তথ্যগুলো আর কোনো সংরক্ষণ করে রাখতে পারে না। তাহলে র্যাম কখনো স্থায়ী মেমোরি না, এটা হচ্ছে একটা অস্থায়ী মেমোরি। তারপর দেখো হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক কোনটা ভাইয়া? তুমি কোনো ডকুমেন্ট বা কোনো ফাইল যেখানে সংরক্ষণ করে রাখতে পারো, কম্পিউটার বন্ধ হয়ে গেলেও তুমি পরবর্তীতে সেই ফাইলটা সুন্দরভাবে ব্যবহার করতে পারো বা দেখতে পারো, তার মানে এটা সংরক্ষণ করতে পারো। এটা হচ্ছে হার্ড ডিস্ক, হচ্ছে আমাদের স্থায়ী মেমোরি। তারপর দেখো ডিভিডি, ডিভিডি কোনটা? তোমরা অনেকেই দেখছো যে ডিভিডি একটা সিডি থাকে, এরকম গোল চিহ্ন সিডি থাকে, যেখানে কি করা যায় তথ্য আমাদের সংরক্ষণ করা থাকে, আমরা প্রয়োজন অনুযায়ী সেই তথ্যটা নিয়ে আমরা দেখতে পারি। এখন এইগুলার মধ্যে আমরা কি তথ্য কি সংরক্ষণ করে রাখতে পারি না? এগুলো যদি কম্পিউটার বন্ধ হয়ে যায় বা ডিভাইস বন্ধ হয়ে যায় কোনো ইম্প্যাক্ট পড়ে না, তার মানে এটাও একটা স্থায়ী মেমোরি। তাহলে স্থায়ী মেমোরি হচ্ছে 2 আর 3। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার 2 আর 3। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। স্থায়ী মেমোরি এটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবা। আসো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, তোমরা সবাই দ্রুত একটু আমাকে একটু জানাবা। দেখো ডেটা টাইপ, ডেটা টাইপ অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে কোশ্চেন আসছে, ডাবল এর ফরম্যাট স্পেসিফায়ার কোনটি?
সেটা হচ্ছে বলতে বলছে ডাবল ডেটা টাইপ। দেখো ভাইয়া, ডেটা টাইপ থেকে তোমাদের প্রত্যেকবারই কোশ্চেন আসে সকল বোর্ডে। দেখো ডেটা টাইপ, সি ভাষায় ডেটার ধরনকে বলা হয় ডেটা টাইপ। সি ভাষায় ডেটার ধরনকে বলা হয় ডেটা টাইপ। তোমরা 4টা ডেটা টাইপ পড়ে যাবা, তোমরা 4টা ডেটা টাইপ অবশ্যই ভালো করে পড়ে যাবা। 1 নম্বর পড়বা ইন্ট। ইন্ট মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার জন্য ফরম্যাট স্পেসিয়াল হচ্ছে পার্সেন্টেজ ডি। তারপরে পড়ে যাবা তোমরা ফ্লট। ফ্লটিং যে নাম্বারগুলো থাকে, ফ্লটের জন্য ব্যবহার করতে হয় ভাইয়া পার্সেন্টেজ পার্সেন্টেজ এফ। এবং তারপরে ব্যবহার করে আমরা ডাবল, ডাবল DOUBL ডাবল। ডাবল ডাটা টাইপের জন্য পার্সেন্টেজ LF, নট IF, কি হবে LF। এবং ক্যারেক্টার জন্য ব্যবহার করা হয় পার্সেন্টেজ সি। পার্সেন্টেজ কি ব্যবহার করা হয়? সি ব্যবহার করা হয়। এই 4টা ডাটা শিখে রাখলে তুমি সকল উত্তর কিন্তু খুব সহজে এখানে পারবা। তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর হবে পার্সেন্টেজ LF। ডাবলের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ LF। তারপরে আসো আমাদের 17 নম্বর কোশ্চেনে। দেখো প্রোগ্রামের ফ্লোচার্ট প্রক্রিয়াকরণ কোন ধরনের প্রতীক ব্যবহার করা হয়? দেখো সি ভাষায়, দেখো আমাদের প্রোগ্রামিং যে ভাষাটা আছে পঞ্চম অধ্যায়ে, এখানে ফ্লোচার্টের কয়েকটা প্রতীক আছে, যেটা হচ্ছে উপবৃত্তিকার শুরু বা শেষ। তারপরে দেখো ইনপুট আউটপুটের জন্য ব্যবহার করা হয় সামান্তরিক। তারপরে হচ্ছে দেখো আয়তকার ব্যবহার করা হয় প্রক্রিয়াকরণের জন্য বা সূত্র ব্যবহার করি সেই জন্য। তাহলে কি বলছে এখানে? প্রক্রিয়াকরণের জন্য। তাহলে প্রক্রিয়াকরণের জন্য কোনটা ব্যবহার করা হয়? আয়তাকার। সঠিক উত্তর কোনটা হবে? বৃত্ত হবে না, সামান্তরিক হবে না, রম্বস হবে না, আয়তক্ষেত্র গহ নাম্বার। সঠিক উত্তর হচ্ছে আমাদের গহ নাম্বার হবে। আমাদের ফ্লোচার্ট থেকে কোশ্চেনটা আসছে, ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও। আমরা পরবর্তী প্রশ্ন যাচ্ছি 18। দেখো এ মানে হচ্ছে একটি লিঙ্ক ট্যাগ দেওয়া আছে, এ ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? অর্থাৎ লিঙ্ক ট্যাগ, যে হাইপার লিঙ্ক ট্যাগ আছে সেই ট্যাগের সাথে কি কি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? দেখো HREF, হাইপার রেফারেন্স, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ এটা আমাদের লিঙ্ক ট্যাগে ব্যবহার করা হয়। টার্গেট, টার্গেট আমাদের হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এটা ব্যবহার করা হয়। ব্ল্যাঙ্ক ব্যবহার করা হয় না, কারণ ব্ল্যাঙ্ক হচ্ছে টার্গেটের একটা ভ্যালু। আমাদের এখানে বলছে অ্যাট্রিবিউট, একটা ট্যাগের অতিরিক্ত অংশকে বলা হয় অ্যাট্রিবিউট। তাহলে আমাদের এখানে অ্যাট্রিবিউট হবে HRF আর হচ্ছে টার্গেট, 1 আর 2। সঠিক উত্তর হচ্ছে 1 আর 2, ক নাম্বার। তারপরের প্রশ্ন আসো আমরা, তারপরের প্রশ্নটা একটু দেখবো আমরা। তারপরের প্রশ্নটা একটু দেখবো, সবাই ভালো করে খেয়াল করো। কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় কোন প্রোগ্রামিং ভাষা? অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা কি? AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই ভাষায় ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা কোনটা? দেখো কবল আছে, অরাকল আছে, HTML আছে, প্রোলগ আছে। এখান থেকে তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তায় এখানে কোন প্রোগ্রামিং ভাষাটা ব্যবহার করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে কোন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে এখানে সেটা ব্যবহার করা হয়? একটু কমেন্ট করে আমাকে জানাও। দেখো এখান থেকে তোমরা পরিচিত মেবি হচ্ছে HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? এই ভাষাটাই তোমরা জানো, আর কিন্তু কোনো ভাষা তোমরা করো নাই। এটা সঠিক উত্তর কোনটা হবে? দেখো ভাইয়া, কবল এটা হবে না, অরাকল এটা হবে না, HTML তো ভাষাই না, প্রোগ্রামিং ভাষাই না। তো এখানে প্রোগ্রামিং ভাষা হিসেবে প্রোলগ, এখানে প্রোলগ হচ্ছে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভাষায় ব্যবহৃত হয়। আসো আমরা পরেরটা যাব। তারপরে দেখো 20 নম্বর কি দিয়ে আছে? কোনটি মলিকুলার মেডিসিন তৈরি করার প্রযুক্তি? দেখো কোনটি মলিকুলার মেডিসিন তৈরি করার প্রযুক্তি? ক নাম্বার অপশন দিয়ে আছে ন্যানো টেকনোলজি, খ নাম্বার অপশন দিয়ে আছে রোবোটিক্স, গ নাম্বার অপশন দিয়ে আছে বায়োমেট্রিক্স, খ নাম্বার দিয়েছে বায়ো ইনফরমেটিক্স। ন্যানো টেকনোলজি কি? ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে তোমার বিষয় নিয়ে কাজ করে, এটা হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি, তাই না? রোবোটিক্স কোনটা? যেটা হচ্ছে মানুষের জন্য কষ্টকর, সেই ধরনের কাজ হচ্ছে রোবোটিক্স দ্বারা করা হয়। হ্যাঁ, আর বায়োমেট্রিক্স কোনটা? বায়োমেট্রিক্স হচ্ছে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়। আর দেখো মেডিসিন তৈরি করার ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। হ্যাঁ, মেডিসিন তৈরি করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তারপরে দেখো কোন প্রজন্মের মোবাইল সার্ভিসে সর্বপ্রথম ভিডিও কল চালু হয়? তো ভিডিও কল চালু হয় কোন প্রজন্ম? প্রথম প্রজন্ম হয় না, দ্বিতীয় প্রজন্ম হয় না, কোনটা হবে বলো? সবাই কমেন্ট করে জানাও। অবশ্যই হবে তৃতীয় প্রজন্ম। তৃতীয় প্রজন্ম থেকে আমাদের ভিডিও কলটি চালু হয়েছে। আমরা পরের প্রশ্নে আসবো, ক্রায়োজেনিক এজেন্ট কোনটা? দেখো ক্রায়োজেনিক এজেন্ট কোনটা হবে? ভালো করে খেয়াল করো, ক্রায়োজেনিক এজেন্ট কোনটি? দেখো ক্রায়ো সার্জারির মধ্যে, ক্রায়ো সার্জারি প্রযুক্তির মধ্যে যে সমস্ত গ্যাসগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট।
তো ক্রায়োজেনিক এজেন্ট কি আছে আমাদের এখানে? আমাদের হবে তরল নাইট্রোজেন, হ্যাঁ তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। তরল হাইড্রোজেন এটা ব্যবহার করা হয় না। আমাদের অক্সিজেন ব্যবহার করা হয়। সঠিক উত্তর কোনটা হবে? এটা 1 আর 3 নাকি? বলো দেখি, একটু কমেন্ট করে জানাও দেখি কোনটা হবে। একটু কমেন্ট করো, কমেন্ট করো। 3 নাম্বার, হ্যাঁ। আচ্ছা, তৃতীয় তো আগেরটা ছিল, এখানে হবে 1 আর 3, হ্যাঁ। 1 আর 3 হচ্ছে সঠিক উত্তর। তারপরে অপশন চলে আসো। নিচের উদ্দীপকটি পড়ো, 23 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। দেখো একটা উদ্দীপক দিয়ে আছে এবং এখান থেকে আমাদের প্রশ্ন আসছে। ডাক্তার রাশেদ দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে, দেখো ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত করা যায়। ঝুঁকিপূর্ণ কোনো কাজে ব্যবহার করা মানে হচ্ছে রবোটিক্স এর কথা বলছে। ডাক্তার রাশেদ গবেষণাগারে প্রবেশের জন্য একটি বিশেষ ডিভাইসের দিকে তাকানোর পর যদি কোনো একটা জিনিসের উপরে তাকানো বা আঙ্গুলের ছাপ দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে বায়োমেট্রিক্স। এখন আসো প্রশ্নটা কি আসছে দেখো। গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে কোনটি? রবোটিক্স, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, কোনটা বলো দেখি। দেখো, যেহেতু এখানে ঝুঁকিপূর্ণ কাজের কথা বলছে, তার মানে ভাইয়া এটা হচ্ছে রবোটিক্স। রবোটিক্স হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা হয়। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করে জানাও। দেখো, সবাই কমেন্ট করে জানাও। তারপরে এটা দেখো, গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হবে। গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হবে থাকে, মানে হয়ে থাকে আর কি। তো কোনটা? এটা হচ্ছে আমাদের এই যে যে বায়োমেট্রিক্সটা আছে, বায়োমেট্রিক্সটা কোথায় কোথায় ব্যবহার করা হয় বলো দেখি। পাসপোর্টে, অবশ্যই পাসপোর্টে আমাদের বায়োমেট্রিক্স লাগে। আমাদের হাতে ফিঙ্গার স্ক্যান নেয়, চোখের আইরিশ স্ক্যান নেয়, তাই না? পাসপোর্টে ব্যবহার করা হয়। জন্ম নিবন্ধনে ব্যবহার করা হয় না। ভোটার নিবন্ধনে কিন্তু অবশ্যই ব্যবহার করা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। সঠিক উত্তর কি হবে? 1 আর 3, খ নাম্বার। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। তারপর লাস্ট ওয়ান, মাল্টিকাস্ট মোডে ব্যবহৃত হতে পারে। দেখো মাল্টিকাস্ট মোড, ভালো করে খেয়াল করে এটা। মাল্টিকাস্ট মোড, মাল্টিকাস্ট মোডে কি হইতে পারে? দেখো সিমপ্লেক্স। আমি তোমাদেরকে বলি, ডেটা ট্রান্সমিশন মোড প্রধানত দিক অনুসারে 3 প্রকার। একটা আছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স জিনিসটা কি? একমুখী যখন ডাটা প্রবাহ হয়, যেমন হচ্ছে রেডিও টেলিভিশন, তখন তাকে বলা হয় সিমপ্লেক্স। তারপর কি আছে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে উভয় দিক থেকে ডাটা আদান প্রদান করা যাবে, কিন্তু ভাইয়া একই সময় করা যাবে না, একদিকে গেল এবং হচ্ছে আর একদিকে আসবে। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কি? উভয় দিক থেকে ডেটা আদান প্রদান একই সময় করা যাবে, সেটাকে বলবো আমরা ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স। তো এই হচ্ছে আমাদের 3টা প্রকারভেদ। এখন হচ্ছে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট মোড হইতে পারে কোনটা? মাল্টিকাস্ট মোড হইতে পারে ভাইয়া এখানে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। মাল্টিকাস্ট মোড হইতে পারে এখানে হাফ ডুপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স। সঠিক উত্তর হচ্ছে আমাদের গ নাম্বার, 2 আর 3। এখন এইগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। 25টাই আমরা শেষ করছি। এইগুলার মধ্যে 25টা আমরা কোশ্চেন সলভ করছি। এই 25টা কোশ্চেনের মধ্যে কোনো কিছু সমস্যা আছে কিনা আমাকে একটু বলো।
এখানে কারো কোনো সমস্যা আছে নাকি? আমি একটু কমেন্ট দেখি, তোমরা থাকলে একটু বলো। হ্যাঁ, নামাজের সময় হয়ে গেছে। হ্যাঁ, 7 নম্বরের সমস্যা। জি, ক্লিয়ার স্যার, প্রবলেম নাই, অনেক ভালো বুঝছি। ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে ওই যে উপরে একজন দেখলাম যে অক্সিজেনের কথা বলছো, দেখো এখানে তরল অক্সিজেন হিসেবে ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহৃত হতে পারবে। হ্যাঁ, এর জন্য এখানে সঠিক উত্তর আসছে অক্সিজেন। কে যেন প্রশ্ন করছিলাম, দেখো এই যে অক্সিজেন, অক্সিজেন হচ্ছে আমাদের ক্রায়োজেনিক এজেন্ট হতে হবে, অবশ্যই তরল অবস্থায় থাকবে। ঠিক আছে, এটা সঠিক উত্তর। তারপরে কি আছে 7 নাম্বার? 7 নাম্বার কি সমস্যা আছে? 7 নাম্বার কি ছিল? দেখো 7 নাম্বার হচ্ছে লজিক গেট থেকে প্রশ্ন আসছিল। তুমি এই ক্লাসটা এইটা আবার দেখলে পারবা, তারপর আমি বলে দিচ্ছি। দেখো ভালো করে খেয়াল করো, 7 নাম্বার কি আছে, ভালো করে খেয়াল করো। 7 নাম্বার দেখো, এই যেখানে নট গেট, নট গেটের কাজ হচ্ছে এ, দেখো এ গেছে তাই না, এ গেলে কি হবে, এ নট হবে। এখানে কি আছে, এ আর বি কি গেছে এন্ড গেটের মধ্যে দিয়েছে, এন্ড গেটের কাজ কি গুণ করা, তাহলে এ ইন্টু বি হবে। তারপরে দেখো ও এর ভিতরে কি আসছে, এ নট আসছে আর এ ইন্টু বি আসছে, তাহলে কি হবে, এ নট প্লাস এ ইন্টু বি। তো এটা হচ্ছে আসছে। এখন এটা তো অ্যান্সার দেওয়া নাই, এটাকে আমাকে একটু সরল করতে হবে। দেখো এ নট প্লাস এ ইন্টু বি আছে, এটাকে আমরা যদি সরল করি বিভাজন সূত্র, এ নটের সাথে এ একবার নিব, এ নট প্লাস এ, এবং ইন্টু এ নটের সাথে বি নেব, তাহলে এ নট প্লাস বি। দেখো এ প্লাস এ নটের মান হচ্ছে 1 সূত্র অনুসারে, আর এখান থেকে এ প্লাস বি। তাহলে দেখো এখানে এই যে 1 এর সাথে এ প্লাস বি করলে এ প্লাস বি হয়, এ নট প্লাস বি হয়, এ নট প্লাস বি। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে এ নট প্লাস বি, এটাই আমাদের ছিল। ওকে, সমস্যা নয়। বাকি সবার কি অবস্থা বলো দেখি, সবাইকে ক্লিয়ার বুঝতে পারছো কিনা বলো, আমরা ক্লাসটা শেষ করে দিব। তার আগে সবাইকে জানাই দিই যে আমাদের ক্লাসগুলো রেগুলার করো, ইনশাল্লাহ পরীক্ষায় কোনো সমস্যা থাকবে না। পরীক্ষায় সর্বোচ্চ নাম্বারের জন্য আমাদের আমাদের ক্লাসগুলো নিয়মিত করলেই ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করতে পারবা। দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।